ঘুমন্ত সন্দেশখালি আবার জেগে উঠল। কিছুটা ঘুমিয়ে পড়েছিল রাজনৈতিক কারণে। ভোটের সময় বারবার ইস্যু পাল্টেছে, ইস্যু এসছে, ইস্যু গেছে। সন্দেশখালি ইস্যু ছিল, কিন্তু তার তীব্রতা কমে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে একটি স্টিং অপারেশন, সেই অপারেশনে আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন, জেনে গেছেন। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষের এডিটর, আপনাদের বলছি যে এটা যারা করেছে তারা খুব নির্বুদ্ধিতার কাজ করেছেন, খুব অন্যায় করেছেন, দলের ক্ষতি করেছেন, মানে শাসক দলের ক্ষতি করেছেন। আসলেই হয় না যে বিপদকালে বিপরীত বুদ্ধি, তা সেরকম একটা বিপরীত বুদ্ধিকে দিয়েছিল। সেই বুদ্ধিতে চালিত হয়ে এরকম একটা ঘটনা ঘটিয়ে মৃত ইস্যুকে জাগিয়ে তোলা হলো। এটা কিন্তু মানে মেজর লোক, ম্যাক্সিমাম লোক, অধিকাংশ লোক বলছেন যে এটা ঠিক হয়নি। এই ইস্যুটা এই সময় দরকার ছিল না। যদি ধরেই নিলাম যে স্টিং সত্য, গঙ্গাধর সব সত্য কথা বলছে, সব কিছু বলেছে, তো একটা লোকের কথায় কি যায় আসে? হ্যাঁ, তাকে কেউ টাকা দিতেই পারে, তাকে দিয়ে কেউ কিছু বলাতেই পারে। কিন্তু টাকা একজনে পেলো, আর হাজার হাজার মানুষ টাকা না পেয়ে রাস্তায় নেমে আসলো। তারা নিজেদের নামে রেপ কেসের অভিযোগ আনলো, এতকাল ধরে আন্দোলন করলো। আরে বাবা, আমরা তো স্পটে গেছি, আমরা তো সন্দেশখালি গেছি। আমরা যাওয়ার অনেক পরে গিয়েছে শুভেন্দু, ওদেরকে তো ঢুকতেই দেয়নি। আমাদের অনেক পরে শুভেন্দু গেছে, কাজেই সব দোষ শুভেন্দুর ঘাড়ে চাপিয়ে দিতে পারলেই কি পার পাওয়া যায় নাকি? এই সমস্ত মানে কী অবস্থা! রাজ্যপালের ব্যাপারটা ঘটেছে, কিন্তু 90% লোক খায়নি এই অর্থে বলছি, বিশ্বাস করেনি। কিন্তু একটা মহিলা অভিযোগ করলে, একটা মেয়ে অভিযোগ করলে আমরা তার বিরুদ্ধে বলতে পারি না যে না, অভিযোগ মিথ্যা বা হয়নি। এবং যথারীতি তিনি বিহারে চলে গেছেন তারপর দিনই। তার পরিবার নিয়ে তাকে তো চরম একটা অস্বস্তিতে পড়তে হলো। যাই হোক, আগে মানুষ, শাসক দল যদি ভেবে থাকে যে আমরা শাসক যা বলবো মানুষ নির্বিবাদে, নির্বিরোধে এবং সেটা সত্য বলে গ্রহণ করবে, এই ধারণা পুরোপুরি ভুল। পুরো ভুল। মানে লোক হাসছে, লোক নিন্দা করছে, লোক খুব বাজে বাজে মন্তব্য করছে। এবং এটা তো ঠিকই, শাসক দলের মানে সেই জনপ্রিয়তা তো নেই। 21-এর ভোটে জিতেছে বেশি, 21-এর ভোটে তারা বেশি পেলেও, 213টা সিট পেলেও, আর এরা 77টা সিট বিজেপি পেলেও, দেখুন ভোটের যে পার্সেন্টেজ বা শতাংশ প্রাপ্তির ক্ষেত্রে খুব সামান্য ডিফারেন্স, খুব সামান্য। এরাও প্রায় 39 পয়েন্ট সামথিং, ওরা 41 পয়েন্ট সামথিং, এরকম। এই যে ভোটের রেশিও কাছাকাছি, এটা বুঝতে হবে যে কত ভোট পেয়েছে, কটা সিট পেয়েছে, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে হবে যে কত সিট, কত শতাংশ ভোট কে পেয়েছে। সে যে তার শক্তি, সেই শক্তিটা কিন্তু তার থেকেই বোঝা যায়। ফলে এখানে বিজেপির শক্তি যথেষ্ট কাছাকাছি ছিল, ক্লোজ। এবং তার পরের যে পরিস্থিতি এবং অ্যান্টি ইনকামবেন্সি, সরকার বিরোধী হাওয়া বাড়তে বাড়তে আমি ধরে নিলাম এখানে বিজেপি ফ্যাক্টর নাই, প্রধানমন্ত্রী ফ্যাক্টর নাই, কারোর কোনো ফ্যাক্টর নাই, কিন্তু স্বাভাবিক নিয়মে যেটা হয়, এটা হয়ই, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর হয়। যে ইনকামবেন্ট যে সরকার, তাদের পক্ষে সাধারণ মানুষকে ধরে রাখার জন্যে বহু ধরনের প্রক্রিয়া তারা করেন, এবং
সেটা বিশ্বাসযোগ্যভাবে করলে তবেই সেটা হয়, নতুবা সবসময় শাসককে আমরা একটা অবিশ্বাসের চোখে দেখি আর শাসককেই দায়ী করি। এর জন্য এটা হলো, এর জন্য জিনিসের দাম বাড়ছে, এর জন্যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। আমাদের এই ডেমোক্রেসিতে মানে সবাইকে সন্তুষ্ট করা খুব মুশকিল। একটা জিনিস ভাবতে হবে, আমরা আমাদের দেশে 100 জন লোকের মধ্যে ভোট দিচ্ছে 60 থেকে 70 জন, ধরে নিলাম 80 জন, তার 40% লোক আমাকে ভোট দিয়ে শাসক বানাচ্ছে। তাহলে আমি প্র্যাকটিক্যালি 3 ভাগের 1 ভাগ লোকের প্রতিনিধি, তাহলে 2 ভাগ লোক তো আমার বিরুদ্ধে রয়েছে। আজকে যদি প্রধানমন্ত্রী হিসাব মতো 31% ভোট পেয়েছেন, আর তার দল বল ধরে হয়তো তারা 37% ভোট পেয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে তো 63% লোক। তেমনি এখানেও তৃণমূল শাসক দলের বিরুদ্ধেও, মমতা ব্যানার্জির বিরুদ্ধেও হিসাব করলে দেখা যাবে যে তার বিরুদ্ধে 60% ভোট, তার বিরুদ্ধে 60% লোক রয়েছে, তিনি হয়তো 40% লোকের প্রতিনিধিত্ব করছেন। এই যে ডেমোক্রেসি, এটা মনে রাখতে হবে। হয়তো আমি ক্ষমতায় গেলাম, ওর থেকে 1 ভোট বেশি পেলেও আমি ক্ষমতায় চলে যাব, কিন্তু এটা তো ঠিকই। আজকে সামান্য 1100 ভোটে মুখ্যমন্ত্রীকে হারতে হয়েছে শুভেন্দুর কাছে। কি 1100 ভোট তো মানে কোনো পার্সেন্টেজের হিসাবেই আসে না, কিন্তু তবু তাতে হারতে হয়েছে। সেই রকমভাবে আমাদের দেশের পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসিতে 1 ভোট ইজ এনাফ টু ডিফিট অ্যানাদার। এটা তো আমাদের খুব পরিষ্কার, একটা ভোটে আমি একজনকে হারিয়ে দিতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে খুব সতর্কভাবে পা ফেলা উচিত ছিল। একদম হাস্যাস্পদ হয়ে গেল এই যে বাবা গঙ্গাধরের তার থেকেও বড় কথা হচ্ছে যে সেখানে সিবিআইয়ের আন্ডারে কোর্ট একটা অর্ডার করেছে যে সন্দেশখালিতে যা হবে সিবিআই দেখবে। তো সিবিআই দেখছে, এরকম সময় এরকম একটা স্টিং করানো, পয়সা করে দিয়ে এই যে স্টিং, এর ফলে যে সাংবাদিক তমাল বলে একজনের নাম শোনা যাচ্ছে, যে মমতা ঘনিষ্ঠ সাংবাদিক, আমরা একটা জানি না কবে থেকে, মানে সেই সাংবাদিক হিসাবে আমরা এদের মানি না। একটা পোর্টাল করেছে আলাদা জিনিস, কিন্তু তারা ওই একটা পোর্টাল করে দিদির একদম কাছে চলে গেছে। একটা সময় আমরা দেখতাম হৃদয়কে, সে হৃদয় কোথায় হারিয়ে গেল দিদির। আজকে অশোক মজুমদার যে জায়গায়, হৃদয় এক সময় অডিও ভিজুয়ালেও ঠিক সেই জায়গায় ছিল, ওরা দুজনে খুব ক্লোজে ছিল। তারা কোথায়? ফলে কেউই পার্মানেন্ট নয়, মানুষও পার্মানেন্ট নয়, সরকার পার্মানেন্ট নয়, মুখ্যমন্ত্রী পার্মানেন্ট নয়, প্রধানমন্ত্রী পার্মানেন্ট নয়, প্রধান পার্মানেন্ট নয়, উপপ্রধান পার্মানেন্ট নয়। ফলে আজকে মানে যে ইস্যুটা মৃতপ্রায় ইস্যুকে আবার জীবিত করে দেওয়া হলো, এবং যথারীতি এর প্রভাব খুব খারাপ হবে। 1 মাস পরে ভোটের রেজাল্ট পেয়ে যাব আমরা। আজকে 4, আগামী মাসের 4 তারিখে আমরা রেজাল্ট পেয়ে যাব। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানে খুব সতর্কে না পা ফেললে তৃণমূলের কপালে খুব দুর্ভোগ আছে। এটা মানুষ বলছে, এরা কিন্তু সাধারণ মানুষ যারা তৃণমূলকে একসময় ভালোবাসতো, তারাও কিন্তু এখন তারা খুশি না। এদের প্রতিটা ডিসিশনের মধ্যেই তারা ভুল ভ্রান্তি খুঁজে পাচ্ছে। নমস্কার, আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে মাঝে মাঝে আসব। আপনারা দয়া করে আমাদের লাইকস দেবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভালো কমেন্ট দেবেন, খারাপ লাগলে সমালোচনা করবেন। আমরা সাদরে সেসব গ্রহণ করব। নমস্কার।